मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया न तुम हमें जानो न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया ये मौसम ये रात चुप है वो होठों की बात चुप है खामोशी सुनाने लगी है दास्तां नजर बन गई है दिल की ज़बान न तुम हमें जानो न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया न तुम हमें जानो मोहब्बत के मोड़ से हम मील सबको छोड़ के हम धड़कते दिलों का लेके ये कारवां चले आज दोनों जाने कहाँ न तुम हमें जानो न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया न तुम চলেছিলে তোমার অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়িয়ে কি কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এই শুধু কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন হাসি চোখের জলে দুটি নয়ন পড়ে তোমায় কেন দিইনি আমার আমার চিনতে লাগছেন বাগজুড়ি গায়ের ভুজুং মাঝে বটি বাবু শুনেন নাই সেই টাড়ে টাড়ে লাল পাগড়ি গা ঘিরি নিল জান লুটলো মান লুটলো বেটি দম লুটে নিল পৌষে পঞ্চদিনে শুনেন নাই এটা রাবণ মাহাতোর গান বটে বাবু তা বুঝলেন না আমরা লড়াই তো হয়েছিল ওয়াদের বন্দুক বারুদ ঘি সে সকল
ছাতুর বৃত্তান্ত কিতাবে কাগজে লেখাপড়ি করেছেন তো বাবুরা, আমার নামটা শুনেন নাই একা। ভুজুং মাঝির কারার পাড়া তাকাত, গুলিতে এখন ফুটা। ভুজুং মাঝি এখানে ঠিকাদারের বেগার কুলির কাম করে। ছকছকা ট্রেনে সিপিসাল ট্রেনে পৌঁছাই দেন কেন দিল্লি শহরটাতে? না না, উনার পার আমার মেডেল নিতে লয়, একটা কথা বলতে। আমরা তো লড়াই করেছি, লাল মহাদেব সঙ্গে শেষ তত পারি নাই বটে, কিন্তু লড়াই তো করেছি। এটা মাইন্ড তো নাকি? উনার পার তো আমার মেডেল আপনারাই নেন কিনা বাবু? বড় খাতাটায় নাম লিখান আপনারাই, আমার নামটা থাক কেনে বেগার কুলির পাতে। লিজ্জাস কথাটা বলতে দেবেন বাবু, দোষ নেবেন নাই মনে। আমার ঘর, আমার খামার, আমার টুকচেক জমিন, আমার সোনার বন্য ধান ফিরাই দেন কেনে বাবু? শুনছেন নাইকা? আমার সোনার বন্য ধান ফিরাই দেন কেনে বাবু? ফিরাই দেন কেনে? ফিরাই দেন কেনে? আমি আমাদের তো সবারই বয়স হয়েছে, একটু আগে সেই কথা হচ্ছিল, পরমাংশ বলছিল। আমার হঠাৎ পিছন ফিরে সুনীলের কবিতাটা মনে পড়ে গেল, কেউ কথা রাখেনি। এখন অনেকটা রাস্তা এগিয়ে এসে পিছন দিকে তাকালে মনে হয় সত্যি কথা রাখেনি দিন বোধহয় আমাদের এখন এসেছে। অনেকেই আমরা আমাদের নিজেদের কথা, আমাদের কথা, ব্যাংকে গেলে অবসরকারী লোকেদের কথা সবাই রাখতে পারছেন না, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা। তাই আমি সুনীলের কেউ কথা রাখিনি এটা শোনাচ্ছি আপনাদের। সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কোনোদিন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে মেতেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমনি আতরে গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, আর বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম
তবু তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আর ও যখন বললো সামনে 25শে বৈশাখ, সামনে 15ই আগস্ট আমি নজরুলকে বাদ দিয়ে কিছুই করতে পারি না, আমি নজরুলের পুরো কবিতাটা আবৃত্তি করবো না, যদিও আমার পুরো 7 পাতার কবিতা কণ্ঠস্থ আছে, আমি শুধু আমার কৈফিয়তের লাস্ট দুটো স্ট্যান্ডার্ড শোনাচ্ছি। আমরা তো জানি ওরা জানিতে ওরা বার্তাকু এনেছি খাস, বাইরে যান না, একটা তো অনুষ্ঠান হচ্ছে এখানে, এটা তো বোঝা উচিত একটু। ঠিক আছে, আপনারা আদৌ করুন কিছু, আমরা ভালো লাগছে। রাজার প্রহরী ফিরিছে সদাই কার পিছু, বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, তাহার কালী এলো আশাতে নাড়িনু তবু পোড়া মন মন্দিরে, যতবার বাদি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিল বিকল, তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিরে। আমি বলি ওরে ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, আর সে দাও ফসকালে ফুল নেতার হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গুড়ায় লঙ্কা পকেটে দেবো কাইবালা ঢোকা, আর সেই তালে নিস্তর কুটা ঘরটা হচ্ছে নয় বস্তা বিশেষকালে, বোঝে রাখো দেশে চারুণীর দেশে ফিরে দেশে দেশে গান গিয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এনে পান খেয়ে, রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে জুড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁধে ছেলে মেয়ে মাথা কন ওরে ওরে চুপ কত বাগা, স্বরাজ আসিছে দেখছে ধাতুর শিশু, চায় না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে গেছে খায়নি কো বাছা, কোটি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন জুটে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ জানিতে ওরা বার্তা খুয়ে দিচ্ছে খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিনাড়িয়া কাড়িয়া গ্রাস, এলো কোটি টাকা, এলো না স্বরাজ টাকা দিতে নারে ভুখারি সমাজ, মার বুক হতে ছেলেকে রেখায়, ওরা বলি বাঘ পাউরে ঘাস, এরিনু জননী মাগিছে ভিক্ষা, থেকে রেখে ঘরে ছেলের লাশ, বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো বন্ধু মাথায়, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নমস্কার।
আমরা প্রত্যেকে 70 দশক দেখেছি, সেই স্কুল লাইফ, সেই কলেজ লাইফ। আমি ছোট্ট করে বলি, আমার রেডিওতে যে কবিতাগুলো আবৃত্তি করেছিলাম সেই দুটো কবিতার কিছু অংশ আমি বলছি। বাতাসে জলের গন্ধ, জল পড়ে বাতাসে নরকে কঙ্কালে, চারিদিকে কালো ছায়া ধ্বংসের জোয়ার, এখনো রয়েছে বেঁচে বিশ্বাসে আমার আশ্চর্য বাতাস। এই কবিতার একটা অংশ। আরেকটা কবিতা, আমার শৈশবে চলে যাচ্ছে। আমি গ্রামের ছেলে, গ্রাম ফেলে এসেছি শহরে, শহরে লেখাপড়া, শহরে সবকিছু, তাই গ্রামকে ভুলতে পারিনি। মেঠো চাঁদ, কবিতার নাম মেঠো চাঁদ, রেডিওতে আবৃত্তি হয়েছে। মেঠো চাঁদ মেঠো ফুল, সবুজ ধানের ফুল, জন্ম থেকে এদের সহচর, চাষির মাঠের গান, কোকিলের কুহুতান, বাতাসের ধ্বনি মর্মর। নমস্কার। আর কোথা কেউ রাখবে না। শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা। অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই সাঙ্গাতকে দিয়ে ছট করে আনিয়ে নিয়েছে বিহাই ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ। বনেদি মদ্যপায়ীরা ছুতোও না। রাজনারায়ণ দত্তের ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানাও ইদানিং ফেশিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হই হই করে উঠলো দুজনে। গিরিশ খপ করে তার হাতটা চেপে ধরে বলল, আরে আরে এত সোনাহরিরা কোথায় চললে বা? ডুমুরের উল্টি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আর ছাড়ছি না তো। চলো যাই, বিনির বাড়ি ফিরি। তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো? কেমন সে গান? রসের দৈটম্বর না ধর্মে মাখো মাখো? নরেন একটু হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড় গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ অবকাশ করে বলল, সেই পাগলা ঠাকুরের কাছে? সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা বুঝবে? ওসব বুজরুটি ডেট দেখেছি ভাই, ওসব ছাড়ো। সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি না যাস, তুই সব কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নাড়াচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্সে কান্নার সমুদ্রে ভাসবে। চল মহড়া দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বরে, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে। দিনের আলো, কেউ কারো হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসবশ মুক্তি। একদিকে শিল্প আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। মৃদু অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। এক সময় হ্যাঁচকাটানি এ ওকে বুকে জড়িয়ে ফেলে। কবিতা একটা মুখস্থ আছে, তার 4টে লাইন আর কি। ম্যাথর কবিতা, এটা 6 এ পড়েছিলাম। মানে আজ থেকে 62 বছর আগে, প্রায় 56-57 বছর আগে পড়েছিলাম। কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুর, সুচিতা ফিরিছে সদা সদা তোমার। তুমি এত গৃহবাসে তাই আছে রুচি,
নহিলে মানুষ বুঝি ফিরে যেতে নীলকণ্ঠ করেছে ফিরে আর তুমি তুমি গালি করে এসো বন্ধু এসো বীর শক্তি দাও চিতে অনুষ্ঠান হচ্ছে তারপরে আবার ইন্টারাকশন আর প্যাকেট এখানে বাহ 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 স্যার রিসেন্টলি জয়েন করেছেন সিনিয়র কনসালটেন্ট মানিপাল হসপিটাল নটিয়া তো স্যার তার এক্সপিরিয়েন্স একটু আপনাদের সাথে শেয়ার করবেন নর্মাল একদম জেনারেল হবে যাতে আপনাদের যদি কোনো পালমোনারি কোয়েরি থাকে আপনারা সেগুলো मैं थोड़ा हिंदी बांग्ला सब मिक्स करके बोलूँगा। तो मेरा नाम डॉक्टर आयुष गोयल है। पहले मैं अपने बारे में थोड़ा बता दूँ। आई एम अ पल्मोनोलॉजिस्ट। पल्मोनोलॉजिस्ट मतलब लंग स्पेशलिस्ट। लास्ट 13 ईयर्स से मैं एम्स न्यू दिल्ली ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज न्यू दिल्ली में था। मैंने अपना MBBS फिर MD मेडिसिन और फिर DM पल्मोनरी मेडिसिन सब कुछ एम्स दिल्ली से किया है, क्योंकि मेरा घर यहाँ पर है। सो आई हैव कम बैक हियर और अभी मैं फुल टाइम मणिपाल ठाकरे से अटैच्ड हूँ। ठीक है, तो अभी जो बारे में बात करेंगे कुछ बेसिक चीज़, क्योंकि आप लोग सब लोग ऑलरेडी हेल्दी है, किसी को कोई प्रॉब्लम नहीं है, तो हम लोग नॉर्मल लंग से रिलेटेड जो हेल्दी लोगों के लिए जो एडवाइस है वो कुछ मैं एडवाइस आपको दूंगा। उसके बाद अगर आप लोग को कुछ भी बीमारी से रिलेटेड कुछ भी क्वेश्चन है तो आप लोग बेझिझक मुझसे पूछ सकते हैं। ठीक है, 2-3 एडवाइस जो सीजन चल रहा है उसके हिसाब से। पहला चीज़ वैक्सीनेशन। अगर अभी आज हम लोग का हॉस्पिटल में देखेंगे या किसी भी हॉस्पिटल देखेंगे 50% पेशेंट अभी जो भर्ती है सब लोग इन्फ्लुएंजा निमोनिया लेकर भर्ती हुए हैं, इसको फ्लू बोलते हैं। जैसे कोरोना एक वायरस होता है वैसे ही इन्फ्लुएंजा भी एक वायरस होता है। ठीक है, नॉर्मल यंग लोग, मेरे जैसे लोग जो यंग लोग हैं जो फिट है उनमें ये वायरस सिर्फ सर्दी जुकाम करता है, लेकिन जो लोग का एज ज़्यादा होता है, जिसको शुगर है, BP है, हार्ट का प्रॉब्लम है, लंग्स का प्रॉब्लम है, उसमें ये सर्दी जुकाम नहीं निमोनिया करता है, जिसमें ऑक्सीजन की ज़रूरत, हॉस्पिटल में भर्ती होने की ज़रूरत, ऐसे बहुत प्रॉब्लम्स क्रिएट होते हैं। लेकिन इन सबसे बचाव हो सकता है वैक्सीनेशन के माध्यम से। जैसे कोविड के लिए हम सबने वैक्सीन लिया, बूस्टर भी लिया, वैसे ही इन्फ्लुएंजा के लिए भी वैक्सीन लेना बहुत ज़रूरी होता है। बाकी तो आप सबको पता ही है, सर्दी जुकाम जो है वो नॉर्मल चीज़ है। जिन लोगों को अस्थमा दमा है उन लोगों को अपना इनहेलर रेगुलरली लेना है। छोड़ कर लेने वाला ट्रीटमेंट अस्थमा का नहीं होता है, वो रेगुलर ट्रीटमेंट ही चलता है। ठीक है, इसके अलावा इस हॉस्पिटल में मैं हूँ, हम लोग हर तरह का लंग डिजीज का इलाज करते हैं, चाहे वो COPD हो, अस्थमा हो, लंग फाइब्रोसिस हो, ILD हो, TB हो, निमोनिया हो। हम हर तरह का ब्रोंकोस्कोपी करते हैं। जैसे पेट का एंडोस्कोपी होता है उसी प्रकार लंग्स का ब्रोंकोस्कोपी होता है कि अगर लंग्स में कोई इन्फेक्शन है तो उसका टेस्ट करना, अगर लंग्स में कोई गांठ है तो उसका टेस्ट करना, कुछ भी दिक्कत अगर है तो ये सारे लंग्स का टेस्टिंग यहाँ पर अवेलेबल है। प्लस एक और बीमारी होती है स्लीप एपनिया, OSA। जिन लोग को बहुत तेज खराटे आते हैं, रात में सो नहीं पाते हैं, दिन में नींद रहती है बहुत ज़्यादा, दिन भर थकान रहती है, रात को सोते सोते ऐसा लगता है कि गला चोक हो गया है, गला बंद हो गया है, गला सूख रहा है, ये सारे एक स्लीप एपनिया के लक्षण होते हैं। उसका टेस्टिंग और इलाज भी हम इस हॉस्पिटल में करते हैं। ठीक है, मैं इस हॉस्पिटल में मंडे से लेकर सैटरडे सुबह 9:30 से लेकर शाम को 5 बजे तक रोज़ अवेलेबल हूँ। रोज़ मेरा OPD है और बाकी सारी टेस्टिंग फैसिलिटीज हमारे पास यहाँ पर है। आप लोगों को अगर किसी भी प्रकार का कोई प्रश्न, डाउट कुछ भी है तो आप बेझिझक पूछ सकते हैं। অলমোস্ট অল আর এক্সকেম করে সবার বয়স 60 এর উপরে, এভারেজ 65 আর সবচেয়ে বেশি এই গ্যাদারিং এ সবচেয়ে বেশি তার বয়স 72 আমি 78 ঠিক আছে। তাহলে কার্ডিওলজির যে কটা জিনিস বেশি বলবো না, যেটা হচ্ছে যে এই যে হার্ট ডিজিজ সেটা 4-5টা ভাগে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, যেটা আমাদের সবাই হার্ট ডিজিজ বলতে ভাবি সেটা হচ্ছে আথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ, মানে হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, চেস্ট পেন, এই রিলেটেড জিনিসটা। কেন এটা সবচেয়ে বেশি আমরা যদি কিছু অ্যাওয়্যার হয়ে থাকি বা ওয়াকিবল হয়ে থাকি, এইটা রিলেটেড ওয়াকিবল কেন? কারণ এটা লাইফ থ্রেটনিং। বেশিরভাগ জিনিসই হসপিটাল অ্যাডমিশন হওয়া বা পেশেন্টের মর্টালিটি, বয়স্ক লোকের মর্টালিটি, যা আমরা কানে শুনি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা যাদের শুনি, বেশিরভাগ হার্ট ডিজিজ বলতে এই হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, এনজিওপ্লাস্টি, বাইপাস এইগুলো নিয়ে। তাহলে এই জিনিসটার প্রতি অ্যাওয়ারনেস কিন্তু আমাদের আছে, এই একটা পার্ট।
এই রিলেটেড কিছু মানে ডিজিজ আছে। সেকেন্ড হচ্ছে হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ারটা আমরা অনেক সময় খুব কি বলবো খারাপ দৃষ্টিতে দেখি যে হার্ট ফেলিয়ার হয়ে গেছে, হার্ট ফেল করে গেছে। সব হার্ট ফেলিয়ার একটা ব্রড টার্ম, মানে হার্ট ফেলিয়ার মানেই যে জীবন শেষ হয়ে গেছে এরকম নয়। হার্ট ফেলিয়ার এমনিতে খুব কমপ্লেক্স ডিজিজ, কিন্তু হার্ট ফেলিয়ার মানে হচ্ছে যে হার্টটা পাম্প করতে পারছে না যেভাবে তার পাম্পটা করা উচিত, বা করতে পারছে বেশি জোর লাগিয়ে, বেশি প্রেসার জেনারেট করে। এইটা হচ্ছে হার্ট ফেলিয়ার, এই একটা পার্ট গেল। 3 নম্বর হচ্ছে যে অ্যারিথমিক হার্ট ডিজিজ, তার মানে হচ্ছে আমাদের যে পালস আছে তার যে একটা তাল লয় ছন্দ আছে সেইটা গন্ডগোল হচ্ছে। এটা বেড়ে যাওয়া তাকে বলে ট্যাকিয়ারিথমিয়া, এটা কমে যাওয়া তাকে বলে ব্র্যাডিয়ারিথমিয়া। এই রিলেটেড একটা পার্ট আছে। তার 4 নম্বর পার্ট হচ্ছে হার্ট হোল, হার্টে ফুটো। এটা বাচ্চাদের, বেশিরভাগই বাচ্চাদের, মানে 99% বাচ্চাদের রোগ, জন্মগত রোগ। 3-4টে রকমের হার্টে ফুটো এবং কনজেনিটাল কিছু হার্ট ডিজিজ, জন্মগত হার্ট ডিজিজ আছে, যেটা এখানে ডিসকাস তো একটা করার নেই। আর 5 নম্বর হচ্ছে মিসেলেনিয়াস, মানে হচ্ছে যে পাঞ্চ ব্যাগ, মিক্স ব্যাগ কাইন্ড অফ থিং, যেখানে ব্লাড প্রেসার, সুগার, এই জিনিসগুলোর জন্য হার্ট ডিজিজ। মানে এই 4-5 রকমের হার্ট ডিজিজ আমরা ভাবি। প্রথমত যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক, যেটা বিশেষত একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডার কেন? কারণ এই হার্ট অ্যাটাক যেটা বা হার্টে ব্লক যেটা, সেটা কিছু মডিফায়েবল ফ্যাক্টরস আছে, কিছু নন মডিফায়েবল ফ্যাক্টরস আছে। নন মডিফায়েবল যেটাকে আমরা কিছু করতে পারবো না, যেমন এজ, জেন্ডার, জেনেটিক মেকআপ, এই অঞ্চলে বসবাস করি, মানে ইন্ডিয়ান এবং সাউথ ইস্টার্ন পপুলেশন এখানে বসবাস করি, যেমন ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, সাউদার্ন রিজন অফ ইন্ডিয়া, এটাতে হার্ট অ্যাটাক বেশি হয়। এটা তো আমি কিছু করতে পারবো না। আমি যদি চলেও যাই এখান থেকে, তাহলেও 1 to 2 ডিকেডস লাগবে। এখন ইন্ডিয়ানদের মাইগ্রেট করে যাচ্ছে ধরুন, তাহলে তাদের জেনেটিক মেকআপ কি হলো? ধরুন ইউকে থেকে মাইগ্রেট করে গেল, তাহলে কিন্তু তাদের 2-3 ডিকেড লাগবে, তাদের ছেলে নাতি এবং তার পরের জেনারেশনে গিয়ে হয়তো জেনেটিক মেকআপ চেঞ্জ হতে পারে, তাহলে সে ইন্ডিয়ান ডিসেন্টই বহন করে চলেছে। জেনেটিক, এর ডেমোগ্রাফিক কোনো প্রবলেম আছে এর মধ্যে? জেনেটিকের মধ্যে ডেমোগ্রাফিক প্রবলেম আছে। আচ্ছা, সাউথ ইস্টার্ন পপুলেশন, ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, এদের কিন্তু হার্ট অ্যাটাক পরিমাণ বেশি, ইয়াং হার্ট অ্যাটাক পরিমাণ আমাদের এই অঞ্চলগুলোতে বেশি। এইটা তো এটা জেনেটিক মেকআপের সাথেই হয়ে আছে। একটু আস্তে, এত কথা কেন বলছেন? আর কিছু আছে হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে যে আমরা মডিফাই করতে পারি, যেমন স্মোকিং, যেমন অ্যালকোহল, যেমন ব্লাড প্রেসার, যেমন ব্লাড সুগার, সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, স্ট্রেস, খাদ্যাভ্যাস। এই 8টা মোটামুটি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, মানে আমরা কিছুটা হলেও জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি। এই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর 50%, জেনেটিক এবং যেটা বললাম নন মডিফায়েবল 50%। তার মানে কি, even if we try our best, we cannot modify this non-modifiable risk factor, therefore cannot modify heart attack. এই পার্টটা কিন্তু বাকি 50% কিন্তু আমরা মডিফাই করতে পারি। তার মানে আমি এই যে জেনেটিক, এই যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর বললাম, প্রোভাইডেড আমরা ছোট বয়স থেকে শুরু করছি। আপনাদের পরের জেনারেশনকে শুরু করতে হবে টিনেজ থেকে, যে স্মোকিং খারাপ, অ্যালকোহল খারাপ, স্ট্রেস নেওয়া যাবে না, বা যদি স্ট্রেস মানে হয়, ডেফিনেটলি এখন ফ্যামিলি স্ট্রেস, অকুপেশনাল স্ট্রেস আছে, কেউ নোবডি ক্যান ডিনাই ইট। কিন্তু যদি মনে হয় যে এটা ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, তাহলে পরামর্শ নিতে হবে এক্সপার্টের। ঘুম অত্যন্ত ইম্পর্টেন্ট, 7 আওয়ার স্লিপ, টাইট স্লিপ খুব ইম্পর্টেন্ট। মানে এই বেসিক লাইফস্টাইল গুলো কিন্তু আমাদের একদম বাচ্চা বয়স থেকে ইনকালকেট করতে হবে। আমি যেটা 60 বছরে ইনকালকেট করে কিন্তু আমি খুব বেশি নিতে পারবো না, কেননা ততক্ষণে আমার ব্যাগে চলে এসছে। একজন লোকের রিস্ক ফ্যাক্টরসটা ডেভেলপ করে স্মোকিং, অ্যালকোহল কখন করে? 20-25। প্রেসারের জন্য শুরু হলো, সুগারের জন্য শুরু হলো, থাইরয়েড শুরু হলো, কাজ করছে না, ওবেস হতে শুরু করলো। এগুলো তো এই বয়সেই হয়, 30-35, এবং সেগুলো খুব স্লো গ্রোয়িং। এই যে জিনিসটা হলো 30 ইয়ার্স ধরে সেটা চেঞ্জ হলো, হওয়ার পর ইভেন্টটা করছে। তাহলে ছোট বয়স থেকে এই জিনিসটা করতে হবে। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিসের কন্ট্রোল এবং কন্ট্রোলিং এজেন্টস, কি দিয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল করছি। এখন কিন্তু ইনসুলিন এবং এই যে ওষুধের ভ্যারাইটি অফ বাস্কেট আমাদের হাতে এসেছে, এবং যেগুলো হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে। আগে আমাদের কি ছিল? সুগারটা কন্ট্রোল করো, দ্যাটস অল, হোয়াটএভার বি ইওর এজেন্ট, ইনসুলিন দাও, ওষুধ দাও, যা খুশি দাও, দিয়ে সুগার কন্ট্রোল করো। এখন কিন্তু তা বলছি না, সুগার কন্ট্রোলটাই আলটিমেট লক্ষ্য না, একটা লক্ষ্য ডেফিনেটলি। আর একটা লক্ষ্য কিন্তু যে জিনিস দিয়ে করা হচ্ছে সেইটা কার্ডিয়াক সেফ, বা পরবর্তীকালে 10 বছর পর হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পারে। এইরকম এজেন্টও কিছু আমাদের হাতে আছে। লাস্ট 5 ইয়ার্স ধরে এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, এবং we are seeing a sea change in diabetic basket for last 5 years. প্রেসার, ব্লাড প্রেসার, এগুলো তাই।
কিডনি ডিজিজ। তাহলে এইগুলো রিস্ক ফ্যাক্টর এবং এগুলো কিন্তু কিছু ভাবেও আমরা মডিফাই করতে পারি, পোস্টপোন করতে পারি, কারণ এই রিস্ক ফ্যাক্টরস গুলোই আলটিমেটলি কিন্তু একটা লোকের হার্ট অ্যাটাক করবে। এরপর হচ্ছে যে আমাদের দেশে হার্ট অ্যাটাক কিন্তু অলমোস্ট 2 decades আর্লিয়ার দ্যান ওয়েস্টার্ন কাউন্টারপার্ট। আমরা যে বই পড়েছি তার সব বাইরের বই, তাতে কিন্তু হার্ট অ্যাটাকের ইউজুয়াল অ্যাভারেজ ইয়ে হচ্ছে অ্যারাউন্ড 55-60, কিন্তু লাস্ট 2 decades ধরে আমরাই দেখছি 40-42 মেয়েদের হচ্ছে হার্ট অ্যাটাক। তার কারণ হচ্ছে আমাদের জেনেটিক মেকআপে কিছু চেঞ্জ হচ্ছে, এই ফুড কালচার যেগুলো আমাদের স্ট্রেস বাড়ছে, স্লিপ কমছে এবং ইন্ডিজিনাস যে ফুড হ্যাবিট সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কোলা বা যাই হোক সেগুলো আমরা সবাই জানি মোটামুটি। তা এই চেঞ্জ হওয়ার জন্যই সম্ভবত আমাদের জেনেটিক মেকআপেও চেঞ্জ আসছে, যে আমাদের কিন্তু হার্ট অ্যাটাক আর্লিয়ার হচ্ছে, অনেক আগে হচ্ছে, 40-42 বছর বয়সে। তাহলে একটা লোকের 40-42 বছর বয়সে যদি হার্ট অ্যাটাক ডেভেলপ করে তাহলে তো তার প্রোডাক্টিভ লাইফে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা জিনিস, সেজন্য হার্ট অ্যাটাক ইজ আ প্রিভেন্টেবল ওয়ান। হার্ট অ্যাটাক ক্যান বি ডিফার্ড বাই at least 1 to 2 decades if it is tried at your teenage। এই যে মানে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস গুলো বললাম আপনাদের জন্য, 60 পেরোনোর পর ডেফিনেটলি আপনার প্রথম কাজ হচ্ছে রিটায়ারমেন্ট ডে ডায়েরি করা এবং লেখা যে কোন কোন জিনিস আমার আছে, আমার ফ্যামিলিতে আর কোন কোন জিনিস আছে, এবং আমি কি কি ওষুধ খাচ্ছি, এবং নো ইওর নাম্বারস। এই 4টে জিনিস কি কি আছে, আমার প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, আমার বাবা মা বা কাকা কাকিমার কি কি ছিল, এনার এই ছিল প্রেশার সুগার। এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আপনার রোগ ঘোরাফেরা করবে। কার বাবার ডেথ হয়েছিল 71-এ, কিভাবে হয়েছিল, এগুলো কিন্তু মানে লিখে রাখলে ভালো হয়, কারণ ইউ উইল হ্যাভ আ রাফ আইডিয়া যে কি আপনার সাথে হতে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভাবেই হয়, যেহেতু 50% জেনেটিক। 2 নম্বর হচ্ছে যে নো ইওর নাম্বারস, কোনটা সঠিক কোনটা বেঠিক। প্রেশারটা কত, 140/80, 140/90, সুগার ফাস্টিং 100, 110, 126, পিপি 140, 200, কোনটা কাট অফ, মোটামুটি একটা আইডিয়া আপনাকে রাখতে হবে। এলডিএল কোলেস্টেরলের বেসিক জিনিসগুলো কি, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল কোনটা কি, সাধারণ জিনিস। এলডিএল কোলেস্টেরল কত হলে আমি ভাববো এটা ক্ষতিকর দিকে চলে যাচ্ছে, থাইরয়েডের টিএসএইচ এর বেসিক লেভেল কি আছে, ইউরিক অ্যাসিডের বেসিক লেভেল কি আছে, এগুলো করে একটা জট ডাউন করে রাখা। এই একই জিনিস 5-6টা রিস্ক ফ্যাক্টরই আছে, 5-6টা রিস্ক ফ্যাক্টর আপনাকে এভরি 2 ইয়ার্স, অল্টারনেট ইয়ার্স বা এভরি 5 ইয়ার্স করে করে দেখতে হবে কমছে বাড়ছে কি হচ্ছে। এই ট্রেনটা ইম্পর্টেন্ট, কি ছিলেন আর কি হলো, এইটাই ইম্পর্টেন্ট। এইটাই প্রত্যেক 2-3 বছর অন্তর আপনাদের ফর্মুলেট করে রাখা। প্রেসারের লিমিটটা একটু বলবেন যে কখন? প্রেসারের লিমিট হচ্ছে 140/90, এর উপরে উঠে গেলে আমরা বলবো হাইপারটেনসিভ। এর আগে অনেক রকমের ইয়ে আছে, 130 থেকে 140, 80 থেকে 90, এত জার্গানে যদি নাও যাই বুঝবেন যে 140/90 আমার ল্যান্ডমার্ক, এর কমে আমার থাকতে হবে। সিম্পল ওয়েতেই ভাবুন, খুব বেশি কমপ্লিকেট করা দরকার নেই, বাকি তো ডাক্তার আছে। ইসিজি বেসিক কিছু জিনিস, স্টেপস, ইসিজি করে নেওয়া, ওই হেলথ চেকআপ যেগুলো হয়, কিছু বেসিক জিনিস হলেই হবে, এত বেশি দরকার নেই। এখন এত দেখা যাচ্ছে 200 পাতার একটা পেজ দিয়ে দিল, ডাক্তারের পড়ার ধৈর্য নেই, আপনাদেরও পড়ার ধৈর্য নেই, যেটুকু লাগবে বেসিক কিছু টেস্ট করলেই যথেষ্ট। স্যার 130/60, 130/50, what is this? তাহলে কি 130/50, এই যে নিচের প্রেসার, ডায়াস্টোলিক প্রেসারটা কমে যাচ্ছে অথচ উপরের প্রেসারটা বেশিই থাকছে, এটাকে বলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এটা বয়সকালেই হয়, 60 বছরের পরে এটা আমরা দেখি। এক্স্যাক্টলি এটা অনেক, আপনার হয়তো 70-72 বয়স হয়েছে, কারো এটা 65 শুরু হয়ে যাচ্ছে, কারো এটা 80 শুরু হচ্ছে। তার মানে হচ্ছে ব্লাড প্রেসার জিনিসটা হচ্ছে যে ব্লাডটা যখন যাচ্ছে একটা আর্টারির মধ্যে দিয়ে, মানে একটা নালীর মধ্যে দিয়ে, how much lateral pressure it is producing on the wall. So wall, আর্টারির যে দেওয়াল তার উপরে কতটা ল্যাটারাল প্রেসার তৈরি করছে। সো ওয়াল স্ট্রেস, এইটা একটা ব্লাড প্রেসারের পার্ট। বয়স্ক লোকের যখনই 60 পেরিয়ে যাচ্ছে কেউ, এই যে আর্টারিগুলো কিন্তু রাবারের মতো, মানে এরম করতে করতে চলে, ওর নিজেরাও ডাইলেশন কম্প্রেশন হয়। বয়স হয়ে যাওয়ার ফলে এই ওয়াল স্ট্রেসের ফলে ওরা টাফেন্ড হয়ে যাচ্ছে। রাবার যখন শক্ত হয়ে যায়, দেখেছো তো, গাটারটা যখন শক্ত হয়ে আর বাড়ে না, এরকম ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়। সেই ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাওয়ার ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা আর বাড়তে পারে না, শুধু সিস্টোলিক ব্লাড প্রেসারই বাড়ে। ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা বাড়ানোর কারণ হচ্ছে এইরকম ল্যাটারাল মুভমেন্ট, সেটা হতে পারে না। সেজন্য বয়স্ক লোকের ক্ষেত্রে শুধু সিস্টোলিক নিয়েই আমরা কনসার্ন, ডায়াস্টোলিক কনসার্ন নই, কেননা ডায়াস্টোলিক ব্লাড প্রেসার 60-70-এর বেশি উঠতে আমরা দেখি।
ডায়াস্টলিকটা স্যার আমাদের বেশি থাকে যদি, আমার তো ডায়াস্টলিকই বেশি। ইয়াং লোকের ক্ষেত্রে ডায়াস্টলিকটা বেশি থাকে। ইয়াং লোকের ক্ষেত্রে আপনি ইয়াং আছেন তাহলে ডায়াস্টলিক স্যার 87-90 ডায়াস্টলিক। ডায়াস্টলটা বেশিরভাগ থাকে ইয়াং লোকেদের ক্ষেত্রে, যার আর্টারিয়াল ওয়ালটা থিন এবং রিকয়েল করে রাবারের মতো রিকয়েল করতে পারে, তাদের ডায়াস্টল ব্লাড প্রেশার বেশি। এককালে তখন আমরা ভাবতাম যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার মোর ইম্পর্টেন্ট দ্যান সিস্টেমিক ব্লাড প্রেশার। এই কনসেপ্টগুলো এখন আর খুব বেশি ভ্যালিড নয়। যেই ফেলে দিতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, খুব বেশি ভ্যালিড নয় কি, এটা এজ ওয়াইজ খুব বেশি ভ্যারি করে। যখন একটা লোকের হাইপারটেনশন শুরু হচ্ছে এবং সে ইয়াং, তাদের কিন্তু ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা বেড়েই শুরু হয়। এক্স্যাক্টলি সিমিলার টু দ্য থিং, যখন কোনো লোকের ডায়াবেটিস শুরু হচ্ছে তখন দেখবেন ফাস্টিংটাই বাড়ছে। ফাস্টিং রিজিমেন্ট দিয়েই কিন্তু ডায়াবেটিস শুরু হয়। পিপি অনেক পরে বাড়ে, মেবি 3-4 বছর পরে। ডায়াস্টলিক ব্লাড প্রেশার দিয়ে শুরু হয় ইয়াং লোকেদের ক্ষেত্রে। ইনিশিয়াল যখন কোনো ব্লাড প্রেশার কারো বাড়তে শুরু করে, কেউ ধরুন 60, তাতেই ব্লাড প্রেশার হয়েছে, 60-এ ব্লাড প্রেশার হয়েছে, কম বয়সে হয়নি, তখন তাদের বেশিরভাগই দেখি যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার দিয়ে শুরু হয়েছে। কেউ যখন 1 decade 2 decades পেরিয়ে গেছে, ব্লাড প্রেশার পেরিয়ে গেছে, 1-2 দশক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারটাই বেশি বাড়তে দেখি, ডায়াস্টলিক কম। এটা নর্ম। ব্লাড প্রেশার নরমাল আছে, 160 আছে, 150 আছে, কিন্তু ডায়াস্টলিকটা 100 এ চলে যাচ্ছে। সাধারণত কথা, ইউজুয়ালি আমরা ইয়াং লোকেদের দেখি এটা কি কোনো মানে অ্যালার্মিং কিছু? সবই অ্যালার্মিং। সিস্টোলিক বেড়ে যাওয়া এটাও অ্যালার্মিং, ডায়াস্টলিক বেড়ে যাওয়া এটাও অ্যালার্মিং, দুটোই অ্যালার্মিং। দুটো কি আলাদা আলাদা, ডায়াস্টলের জন্য এই ব্লাড প্রেশারের ওষুধ, সিস্টোলিকের জন্য এই ব্লাড প্রেশারের ওষুধ নয়, একটাই ব্লাড প্রেশারের ওষুধ, দুটোই কমাবে। কিছু কিছু প্রেফারেন্সিয়াল অ্যাকশনস আছে, এই ব্লাড প্রেশারের ওষুধটা হয়তো ডায়াস্টলটা বেশি কমায়, এরকম কিছু জিনিস আছে, কিন্তু এছাড়া সেরকম। আচ্ছা স্যার, আরেকটা জিনিস যে ব্লাড প্রেশারটা সে আমরা ওষুধ খেতে খেতে কমে আসছে, ক্যান দ্যাট মেডিকেশন বি উইথড্রন? কোলেস্টেরলের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ আমরা দুটোই ধরুন খাচ্ছি, এবার জিনিসটা হচ্ছে ব্লাড প্রেশার খুব ডাইনামিক ব্লাড প্রেশার, তার ডায়াগনাল ভেরিয়েশন থাকে, সকালে বেশি রাত্রে কম। তার সিজনাল ভেরিয়েশন থাকে, শীতকালে বেশি গরমকালে কম, বর্ষাকালে কম। কাজে এটা খুব বেশি চেঞ্জের মধ্যে দিয়েই যায় ব্লাড প্রেশার। আচ্ছা স্যার, হসপিটালে আসলে বেশি, গাড়িতে কম, এরকম হতে পারে? এখানে তাই হলো, এটার নামই তাই, এটার নামই হচ্ছে হোয়াইট কোট এফেক্ট। এই যে হোয়াইট কোট, এর নাম হচ্ছে হোয়াইট কোট এফেক্ট, যে হোয়াইট কোট দেখে ব্লাড প্রেশারটা বেড়ে গেল। মানে ইয়াং লোকেদের ক্ষেত্রে বন্ধ করা যায়, বয়স্ক লোকেদের ক্ষেত্রে বন্ধ সাধারণত করতে চাই না। প্রোভাইডেড এই বললাম, বর্ষাকালে গরমকালে তার সবারই তো ব্লাড প্রেশার 180 নয়, কারণ ব্লাড প্রেশার 140-50, মাইল্ড হাইপারটেনশন। আগেকার, এখন এই নোমেনক্লেচারগুলো আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে, কিন্তু ক্লাস 1 হাইপারটেনশন, তার মানে হচ্ছে 140 থেকে 160, যাদের কম, একটা মেডিসিন দিয়ে হয়ে যাচ্ছে। এদেরই যখন দেখা গেলে বর্ষাকাল চলে এসছে বা গরমকাল চলে এসছে, এদের ব্লাড প্রেশার কমে গেল। তার মানে এই নয় তখনকার জন্য উইথড্র করা হলো, কমিয়ে দিলাম, আবার যে সেপ্টেম্বর অক্টোবর পড়ে যাচ্ছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ডাইনামিক প্রসেস, আপনাকে ভালো রকম মনিটরিং এর মধ্যে থাকতে হবে, যাতে কম মানে 5 বছর ধরে ছেড়ে দিলাম তারপর কি স্ট্রোক হয়ে গেল, এটা যেন না হয়। তখনকার জন্য উইথড্র হলো 2-3 মাস হওয়ার পর একদিনের চেক নয়, কিন্তু না বাড়িতে চেক করে বাড়িতে প্রতিদিন চেক করতে হবে, অল্টারনেটিভ চেক করে একটা ইউ হ্যাভ টু মেক আ ট্রেন্ড, যে এখন এই মাসটা আমার ব্লাড প্রেশারটা কম আছে, এতগুলো চেক করলে ডেফিনেটলি কমিয়ে দেওয়া হবে। কেন আচ্ছা, কোলেস্টেরলের ওষুধ কি উইথড্র করা যায় যদি নরমাল হয়? ব্লাড প্রেশারের সাথে ঘামের সেরকম কিন্তু সম্পর্ক নেই, আনলেস देयर इज an acute excretion, exactly, acute increment or acute decrement is there. Someday আপনার ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেল, তখন বা কমে গেল, এই সময় ঘাম প্রোডিউস করতে পারে। ঘাম হচ্ছে একটু হাঁটাহাঁটি করলে অন্য কেউ ঘামছে না, আমি হয়তো না না না, ওরকম ব্যাপার না। ঘামের অনেকগুলো জিনিস হতে পারে, অনেকগুলো এভরিডে চেকআপ করলে, ব্লাড প্রেশার এভরিডে চেকআপ করলে সাইকোলজিক্যাল কোনো এফেক্ট আছে? হ্যাঁ, এফেক্ট আছে। এটা আইডিয়ালি কতদিন পর পর স্যার দেখা উচিত বাড়িতে? উইকেন্ডে। এবার ওই যে বলছেন যে কোনো সময় যদি আপনি কম দেখেন, তাহলে আপনাকে কিন্তু অল্টারনেটিভ মেজার করে খাতায় লিখে রাখতে হবে যে এরকম আসছে, আমার প্রায় 15 দিন ধরে ব্লাড প্রেশার এরকম আসছে, তখন কমিয়ে দেওয়া। একটা দুটো করলে হবে না। কিন্তু আরেকটা এই যে মানে বলে যে হার্ট অ্যাটাকের আছে না, ব্যথা হয়, চেস্ট পেইন, তো অনেক সময় তো দেখা যায় যে কোনো সিম্পটম নেই, কিছু নেই, হঠাৎ করে দুম করে হলো, দুম করে মানে শেষ হয়ে যায়। তো এর কি কোনো মানে প্রিভেন্টিভ? আরেকটা ভাবি যে আমরা গ্যাসের ব্যথা হবে। হ্যাঁ, এটাও আছে। এর একটা ওনারটা জবাব দিই, সেটা হচ্ছে কোলেস্টেরল কিন্তু
মোটামুটি কনস্ট্যান্ট থাকে কোলেস্টেরল। কোলেস্টেরলের ওষুধ একবার শুরু করা হলো, অ্যালং উইথ ইউর লাইফস্টাইল মডিফিকেশন, যে ওবেসিটি ইয়ে করা, কোলেস্টেরলের সাথে যেগুলো থাকে সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, এগুলো যুক্ত থাকে, সেগুলোকেও কন্ট্রোল করা, খাওয়া দাওয়া ঠিক করা, এক্সারসাইজ করা, এগুলো ইনপ্লেস করা হলো, কোলেস্টেরলের ওষুধও ইনপ্লেস করা হলো। দুটো দেওয়ার পর 6 মাস পর দেখা গেলো কোলেস্টেরল ভালো জায়গায় চলে এসেছে, আপনার কোলেস্টেরলের ওষুধ অফ করে দেখা হলো যে আপনারটা ওরকম থাকছে কিনা। যদি দেখা যায় আছে, মানে উইথ ডায়েট এন্ড এক্সারসাইজ এন্ড লাইফস্টাইল মডিফিকেশন ইউ ক্যান কিপ ইউর কোলেস্টেরল ইন টার্গেট। ফাইন, কিছু বলবো না। যদি না হয় আবার রিইন্ট্রোডিউস করতে হবে। স্যার কিন্তু এটা যদি খেয়ে যায় কেউ, সে আমি সবাই 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 আচ্ছা, মানে সবাইকে দেখে আমার সেকেন্ড ইনিংসের মতো মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে মানে এভারেজ 67 এখানে যারা আছে, মানে অনেকে 60 অনেকে দেখে আসলে আমার পোস্ট রিটায়ারমেন্ট মনে হচ্ছে। আমি একটু ওকে জিজ্ঞেস করছিলাম ভাই কি পোস্ট রিটায়ারমেন্ট, তার মানে আপনারা স্যার তাদের মনে হচ্ছে না আপনার এরকম মানে খুব আপনি কিছু যাদের মনে হচ্ছে না তাদের শুনতে ভালো। বা ইউরো অঙ্কোলজি মানে হচ্ছে ইউরোলজি রিলেটেড ক্যান্সার। স্যার আপনি আমার ডাক্তার, আমার আমার হচ্ছে শরীর থেকে বয়স বলতে পারে না না হচ্ছে কিনা কিডনি, ইউরিনারি পাইপ, মূত্রথলি, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট যেটা মহিলাদের থাকে না, আর ইউরিনারি প্যাসেজ, এইটুকু আমাদের জায়গা। কিডনির ওপর দুটো অর্গান থাকে, তার নাম অ্যাড্রেনাল, দুটো গ্রন্থি, তাদের কিছু কিছু হরমোন এবং এনজাইম সিক্রেট করে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি। এছাড়া এক্সটার্নাল জেনিটালিয়া, সেগুলো তার হেলথ বা তার প্রবলেমগুলো আমরা ডিল করি। 50-এর ওপরে যদি আমরা কথা বলতে চাই, প্রথমেই মনে হয় পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট এবং মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল যে প্রবলেমগুলো হয় ইউরিনারি। যদিও পুরো মহিলাদের প্রস্টেট থাকে না, এমনভাবে আমাদের প্রকৃতি তৈরি করেছে 50-এর পরে পুরুষ এবং মহিলাদের ইউরিনারি সমস্যাগুলো অনেকটা আইডেন্টিক্যাল। কিরকম? ইউরিন ধরে রাখতে পারছি না, একবার প্রস্রাব পেলো তো তাড়াহুড়ো করতে পারছি। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হচ্ছে সমস্যা, কারণ আলাদা আলাদা হতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে রাতে অনেকবার করে উঠতে হচ্ছে, ফ্লোটা কমে যাচ্ছে, ইউরিনারি ইনফেকশন হচ্ছে বারে বারে। এইগুলো হচ্ছে কমন সিমটম। ব্লাড আসছে কখন, এইগুলো হচ্ছে কমন ইউরোলজিক্যাল প্রবলেম। এগুলো বেশিরভাগই রিলেটেড প্রস্টেট, মূত্রথলি বা মহিলাদের ক্ষেত্রে লোকাল হরমোনাল যে ডেফিসিয়েন্সি সেইগুলো নিয়ে প্রবলেমগুলো। তো আর একটা কি জিনিস মহিলাদের ক্ষেত্রে স্পেশাল না, অঙ্গগুলো স্থানচ্যুতি হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে গোটা জায়গাটা সিল, মহিলাদের ক্ষেত্রে একটা ডেফিসিয়েন্ট জায়গা আছে, ভেজাইনা। তো জায়গা আছে যেখান দিয়ে ডেফিসিয়েন্ট, একটা দরজা আছে, পুরুষদের শরীরে দরজা নেই, ডেফিসিয়েন্ট জায়গা, পুরোটা সিল ওয়াল নয়। তো এখান দিয়ে তাহলে বেরোতে পারে। যেরকম আমরা হার্নিয়া জানি, ওই রকম একটা ন্যাচারাল অরিফিস আছে যেখান দিয়ে হার্নিয়েট করতে পারে, ইউটেরাস, মূত্রথলি, রেকটাম, এগুলো নেমে আসতে পারে। ফলে এই প্রবলেমটা কিন্তু মহিলাদের স্পেসিফিক। তো এটা নিয়ে আমরা পরে ভাববো। আগে আমরা সিমটমগুলো ভাবি যে কি প্রবলেম হতে পারে। ওই যেটা বললাম যে ইউরিনারি প্রবলেমটা হচ্ছে প্রাইমারি কনসার্ন। ইউরিন হোল্ড করতে পারছি না বা পোস্টপন করতে পারছি না, পেলো একবার ছুটতে হচ্ছে, যেতে যেতে হয়ে গেল, রাতে বারে বারে যেতে হচ্ছে, ফ্লোটা কমে গেছে, প্রেশার দিয়ে করতে হচ্ছে, অথবা উল্টোটা কন্ট্রোলই হচ্ছে না। দুটোর মধ্যে এখন একটা জ্বালা রয়েছে মাঝে মাঝে, বা পেচ্ছাপের রক্ত আসছে কখনো, বিভিন্ন কালারের হতে পারে, হাই কালার, পেল, ইয়েলো, অনেক রকমের ইউরিন কালার হতে পারে। কিন্তু যদি লাল হয় বা লালচে হয়, তার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে ব্লাড। এছাড়া আর অন্য কোনো কারণে ইউরিন লাল বা লালচে হবে না। সেটা গাঢ়ত্বটা কম হতে পারে, লাল হয় না, লাল হবে না কোনো, গোলাপি হতে পারে, অরেঞ্জ হতে পারে, লাল নয়। 50-এর উপরে বয়স, প্রস্টেটের কথা মাথায় রাখতে হবে। প্রস্টেট হেলথ দু রকমের ভাবে আমরা বিচার করি। এক হচ্ছে সাইজের জন্য সমস্যা করছে, ইউরিন জমে থাকছে, আমরা চট করে বুঝতে পারি না,
হয়তো ফিল করছি, কিন্তু যেহেতু রাতারাতি বা কয়েক দিনের মধ্যে সমস্যাটা হয় না, ওভার মান্থস টু ইয়ার্স প্রবলেমটা হচ্ছে, আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি নর্মাল কতটা। একটা দুটো জিনিস কম্পেয়ার করলে তবে আমরা বুঝতে পারি একটা অ্যাবনর্মালিটি একটা নর্মালের সঙ্গে বা পুরোনো কোনো জীবনের সঙ্গে। কিন্তু যদি আমরা না করি সেটা, এরকম করে আমরা কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে 6 মাস আগে আমার পেচ্ছাপটা কত জোরে হতো, কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমি কাল মনে করতে পারি, পরশু মনে করতে, তো রোজই দেখছি গ্র্যাজুয়ালি ফল করছে। আমি মনেই করতে পারবো না যে অ্যাকচুয়ালি হতো কীরকম। অনেক রোগী প্রস্টেট অপারেশনের পরে আমাকে বলেছে বা বলে যে ডাক্তারবাবু লাস্ট কবে এত জোরে পেচ্ছাপ করছি আমি জানতে মনেই করতে পারছি না। খুব স্বাভাবিক কথা, তার কারণ চেঞ্জটা তো রাতারাতি 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহের মধ্যে হয়নি, ওভার দ্য মান্থস হচ্ছে। ফলে আলট্রাসোনোগ্রাফি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। অ্যাটলিস্ট বছরে একবার হেলথ চেক আপের সঙ্গে একটা আলট্রাসোনোগ্রাফি করানোটা জরুরি, যে ইউরিন রিটেনশন হচ্ছে কিনা, জমে থাকছে কিনা। অনেকেই বলে আমি তো ঠিক ইউরিন করছি, আলট্রাসোনোগ্রাফি করে দেখাচ্ছি হয়তো 100-150 ইউরিন জমে থাকছে, সেটা গুরুত্বপূর্ণ জিনিস। পুরুষদের ক্ষেত্রে আমার কিন্তু কোনো সিমটমই ছিল না। প্রতিটা লোকের একবার করে অন্তত বছরে পিএসএ টেস্ট করানো দরকার। আনফর্চুনেটলি আমাদের দেশে এরকম কনসলিডেটেড স্ক্রিনিং প্রোগ্রাম নেই। সেই জন্য আমরা একটা কথা আলোচনা করি বিভিন্ন ফোরামে, সেটা হচ্ছে আমরা বলি তাকে অপরচুনিস্টিক স্ক্রিনিং। মানে ইন্স্যুরেন্স সবাইকার বাড়িতে যাচ্ছে না, কিন্তু যে রোগীটা আমার কাছে আসছে বা একটা মেডিসিন ডাক্তারের কাছে যাচ্ছে বা কারোর কাছে যাচ্ছে, সেই লোকটাকে আমার উচিত কয়েকটা টেস্ট, বেসিক কিছু টেস্ট যেগুলো করলে আমরা কিছু রোগ পিক আপ করতে পারি সেগুলো করানো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পিএসএ। যাদের বাড়িতে প্রস্টেট ক্যান্সার বা ব্রেস্ট, কোলন, প্যানক্রিয়াস এই ধরনের ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের 45 থেকে বছরে অন্তত একবার করে পিএসএ টেস্ট করানো উচিত। এইমাত্র আউটডোরে একজনকে দেখে এলাম, যে ভদ্রলোকের বয়স 50 বছর 50 পার হয়েছে, 51 কমপ্লিট হয়নি এখন। ভদ্রলোকের বাবার প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি, আমি আজকে তাকে অপারেশনের ডেট দিয়ে এলাম প্রস্টেট ক্যান্সার। কিছুই জানতেন না যে কোনো সমস্যা আছে, শুধুমাত্র বাবার প্রস্টেট ক্যান্সার হিস্ট্রি আছে বলে তার টেস্ট করানো হলো এবং টেস্টে ধরা পড়লো যথেষ্ট অ্যাগ্রেসিভ একটা ক্যান্সার তিনি বের করছেন বা বয়ে চলেছেন শরীরে। হোয়াট ইজ দ্য এজ? কত বয়স? 50 প্লাস, 51 হয়নি। তো ফলে যাদের বাড়িতে হিস্ট্রি আছে, আগে যেমন আমরা ভাবতাম যে প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি থাকলে তার করানো উচিত, এখন আমরা জানতে পেরেছি যে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার যদি বাড়িতে হিস্ট্রি থাকে, শুধু বাবার ক্ষেত্রে নয়, মায়ের দিকে মাসি, পিসি কারোর যদি থাকে, তাহলেও কিন্তু প্রস্টেট ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়। ফলে 45-এর পর থেকে বছরে অন্তত একবার করে পিএসএ টেস্ট করানো। যদি এসব হিস্ট্রি না থাকে তাহলে বছরে অন্তত একবার, সেটা হবে 50 থেকে। যদি নর্মাল থাকে তাহলেও বাড়ানো উচিত। জয় পিএসএ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট। যেটা বলছিলাম যে যারা আমাদের কাছে আসছে, শুধু ইউরোলজিস্টের কাছে নয়, মেডিসিনের কাছে যারা যাচ্ছে তাদেরও করানো হচ্ছে। আপামর জনসাধারণের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমাদের দেশে নেই, তো যাদের এই ফেসিলিটিটা আছে তাদের করানো উচিত। এবং মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট বা সার্ভাইকাল ক্যান্সারের জন্য কিছু কিছু স্ক্রিনিং প্রোগ্রাম আছে, সেগুলো শুধু পোস্ট মেনোপজের নয়, সেটা আরও অনেক কম বয়স থেকে শুরু করা উচিত। সেটা ডিফারেন্ট টপিক, ওর মধ্যে যাচ্ছি না। মহিলাদের ক্ষেত্রে একটা টেস্ট করানো অত্যন্ত জরুরি, সেটা বললাম যে আলট্রাসোনোগ্রাফি, ইউরিন জমে থাকছে কি না, আর নিজেদের ফিজিক্যাল টেস্ট চেক করে দেখা যে কিছু মনে হচ্ছে, যেটা বললাম যে অঙ্গের স্থানচ্যুতি, কিছু প্রোল্যাপস হচ্ছে কিনা। যখন আমরা পায়খানায় চাপ দিচ্ছি বা পেচ্ছাপে চাপ দিচ্ছি, একটু তো চাপ দিতেই হয়, তখন কিছু মনে হচ্ছে কি অ্যাজ ইফ কিছু একটা বেরিয়ে আসছে, ঠেলে বেরিয়ে আসছে শরীর থেকে, সেটা যদি হয় ইমিডিয়েটলি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সেই ইউরোলজিস্ট হতে পারে, সে গাইনোকোলজিস্ট হতে পারে। যদি মনে হয় যে ইউরিনটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, যোগাযোগ করুন। সেটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ানও হতে পারে, তিনি ডিসাইড করবেন যে ইউরোলজিস্টে যাওয়ার দরকার আছে কি নেই। এছাড়া যদি কখনো কোনো আলট্রাসোনোগ্রাফি বা প্রোগ্রামে ধরা পড়ে কিডনিতে কোনো মাস আছে বা পেটের অন্য কোথাও কোনো লাম্প আছে, লাম্প মানে আমরা বলি যে এক্সট্রা গ্রোথ, মাংসের অস্বাভাবিক বৃদ্ধি, সেইগুলো যদি থাকে, বাইরে হলে আমরা দেখতে পাবো, ফিল করতে পারবো, শরীরের ভেতরে হলে আমায় কোনো না কোনো টেস্ট করে জানতে হবে। সেই জিনিসগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা। যদি
প্রয়োজন হয় সেই অনুযায়ী টেস্ট হবে, সেই অনুযায়ী তারপর তার চিকিৎসা হতে পারে। সোনোগ্রাফিতেও একই জিনিস, যে শুধুমাত্র ভলিউমটা আমরা দেখি না, যে আমার 56 গ্রাম প্রস্টেট হয়তো সমস্যাই করছে না, তার ট্রিটমেন্টও দরকার নেই। আর একজনের 6 গ্রাম প্রস্টেট, সেটা যদি প্রবলেম করে, যদি ইউরিন রিটেনশন হয়, যদি ফ্লো কমে যায়, তাহলে তার ট্রিটমেন্ট দরকার। আর প্রস্টেট সাইজ বাড়া মানে ক্যান্সার এরকম নয়, পিএসএ বেড়ে যাওয়া মানে ক্যান্সার নয়। ক্যান্সার আছে কি না সেটা অবশ্যই জানা দরকার। যেগুলো বেশ কিছু সারোগেট মার্কার আছে, পিএসএ আছে, আরও কিছু টেস্ট আছে, সেগুলো দেখে আমরা ডিসাইড করি যে এই লোকটার আছে কিনা, এবং তারপরে প্রয়োজন অনুযায়ী আমরা বায়োপসি করতে বলি। কিন্তু আরেকটা যদি একটা ধারণা আছে যে বায়োপসি করলে রোগ ছড়িয়ে পড়ে, অপারেশন করলে প্রস্টেট ক্যান্সার হয়, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি ক্যান্সার থাকে তবেই সেটা বায়োপসিতে ধরা পড়বে, যদি ক্যান্সার না থাকে কারোর, সেটা বায়োপসি করানোর জন্য ধরা হবে না। মানে বায়োপসি করার জন্য ক্যান্সার হয়ে যায় না কখনো, সেটা শুধু প্রস্টেট নয়, কোনো অর্গানেরই হয় না। একটা ন্যাচারাল ব্যারিয়ার থাকে শরীরে যদি ক্যান্সার থাকে, কিন্তু সেটা যদি ধরা পড়ে তত ট্রিটমেন্ট হচ্ছে। এরকম তো নয় যে আমি ছেড়ে দিলাম, আমি জানলাম ক্যান্সার আছে, আচ্ছা খুব ভালো কথা, আমি পাচ্ছেন, এরকম তো নয় ব্যাপারটা, তার তো ট্রিটমেন্ট হবে প্রপার। তো বায়োপসি বা অপারেশন করলে ক্যান্সার হয়ে যায় বা ক্যান্সার ছড়িয়ে যায়, এটা কিন্তু ভুল ধারণা। অ্যাক্টিভ সেক্স লাইফের সঙ্গে কি এই প্রস্টেটের কোনো ব্যাপার আছে, মানে কোনো রিলেশন আছে? আছে, নিশ্চয়ই আছে। অ্যাক্টিভিটিটা আমাদের নর্মাল একটা ইনস্টিংক্টের মধ্যেই পড়ে, তাহলে হেলদি সেক্সুয়াল লাইফটাও নর্মাল খাওয়া দাওয়া, নর্মাল হেলদি লাইফের মধ্যেই পড়ে। সো দুটোর কোনোটা যদি বেশি হয় বা খুব কম হয়, তাহলে সেটা আমাদের ওভারঅল শরীর, মন সব কিছুকেই ইয়ে করবে। কিন্তু প্রস্টেট ক্যান্সারের সঙ্গে তার কোনো রিলেশন নেই। বিভিন্ন স্টাডি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কংক্রিট প্রুফ পাওয়া যায়নি যে একটা অ্যাক্টিভ সেক্সুয়াল লাইফের লোক তার প্রস্টেট ক্যান্সার কম বা বেশি হবে, উল্টোটা সত্যি বা মিথ্যা নেই। স্যার আমার নাম ডক্টর তন্ময়, আমি মেডিকেল অনকোলজিস্ট। তো আজকে এমনি আমি ক্যান্সার বিশেষজ্ঞ। এবার ক্যান্সার নিয়ে এমনি সবাই ভয়ে থাকে এবং এটা সত্য কথা, এটা কোনো ইয়ে না। এবং ক্যান্সার সাবজেক্টটাও সেরকম, সবাই শুনে খুব একটা খারাপ বা ভালো কিছু কেউ তো মনে করে না। কিন্তু আমি ক্যান্সার নিয়ে কয়েকটা জিনিস বলবো। একটা হচ্ছে সবাই ভয় পাওয়া উচিত না, সেটা যেমন ঠিক। কিছু কিছু স্ক্রিনিং করার জন্য কোন কোন ক্যান্সার ইম্পর্টেন্ট, সেটা একটা জিনিস। আর একটা পয়েন্ট হচ্ছে সব ক্যান্সার মোটামুটি মাথা থেকে পা অবধি কী কী বেসিক সিমটমস নিয়ে আমাদের মানে যদি হয় তাহলে আমরা চিন্তা করতে পারি, বা কোন ক্যান্সারের কী কী সিমটমস হয়, এই দুটো তিনটে জিনিস নিয়ে আমি জাস্ট বলবো। ক্যান্সার যেটা দেখা যাচ্ছে এখন, ক্যান্সারের ইনসিডেন্স ডে বাই ডে বাড়ছে। কেন আমরা সেটা জানি না, কেন কি অনেকেই বলেন স্মোকিংয়ের জন্য, অ্যালকোহলের জন্য, ওবেসিটির জন্য, মেটাবলিক সিনড্রোমের জন্য, বিভিন্ন কারণের জন্য বাড়ছে। কিন্তু আমার নিজের এটা মনে হয় যে দেখুন, অনেকেই দেখবেন নন স্মোকার, নন অ্যালকোহলিক, একদম ঠিকঠাক সব কিছু মেনটেন করছে, থাইরয়েড, কোলেস্ট্রল সব ঠিক আছে, কোনো প্রেশার সুগার কিচ্ছু নেই, আরও দেখছেন ক্যান্সার হচ্ছে, একদম সব স্ট্রিক্ট মেনটেন করার পরেও। তো সেই জন্য আমার নিজের খুব বেসিক, আমরা দেখবেন অনেকেই বলে যে কী কারণে হয়েছে, জিজ্ঞেস করলে বেশিরভাগই অনেকে বলে যে কোনো কারণই পাওয়া যায়নি, যে কেন হয়েছে কেউ জানে না। সেই জন্য আমিও বলি যে ক্যান্সার হওয়ার মানে কিছু কিছু কারণ আছে, কিছু কিছু ক্যান্সারের, যেমন জেনেটিক কিছু একটা কারণ, কিছু কিছু কেসে। বেশিরভাগ কেসেতে যেহেতু কারণ পাওয়া যায় না, ইটস এ ব্যাড লাক টু হ্যাভ ক্যান্সার। ইটস নট যে কোনো কারণের জন্য হবে সেটা না, কিন্তু ইটস মোস্টলি এ ব্যাড লাক টু হ্যাভ ক্যান্সার। সেজন্য কেন ক্যান্সার হয়েছে এইটার তো কখনো হয়তো ক্লিয়ারলি কোথাও পাওয়া যাবেই, সেটা ঠিক। নেক্সট হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিংয়ের ইম্পর্টেন্স আছে কিনা, বা অ্যাওয়ারনেসের ইম্পর্টেন্স আছে কিনা, সেটা কিন্তু জানা উচিত। স্ক্রিনিং বা অ্যাওয়ারনেস আমাদের সবার কিন্তু সচেতন হওয়া উচিত। সচেতন হওয়ার পরেও অ্যাক্সিডেন্ট হতে পারে, সচেতন হওয়ার পরেও ব্যাড লাক হতে পারে, কিন্তু সচেতন না হলে যে সেটার চান্সেস বেশি হবেই, সেটা একদমই ঠিক। সেই জন্যই অ্যাওয়ারনেস হওয়া এবং স্ক্রিনিং করানো কিছু কিছু জায়গাতে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। স্ক্রিনিং কোন কোন ক্যান্সারেতে হয়, স্ক্রিনিং যেই 3টে বা 4টে ক্যান্সারেতে স্ক্রিনিং হয়, বা আমরা জেনারেলি বলি যেগুলো স্ক্রিনিং করলে বা একটু সচেতন বা অ্যাওয়ার থাকলে জিনিসটা সহজ। তার মধ্যে একটা হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার। ওরাল ক্যাভিটি মানে মুখের ক্যান্সার, সেটা জিভ হতে পারে, সেটা লিপ হতে পারে, সেটা এই মাড়ি হতে পারে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই ওরাল ক্যাভিটির মধ্যে যে অর্গানগুলো আছে,
গালেতে ধরে নিন একটা ছোট্ট আলসার হলো, সেটা অনেকদিন থাকছে, আস্তে 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 বাড়ছে, সেটা বেশি বেড়ে যাওয়ার আগেই যেন ডাক্তারের কাছে যাওয়া হয়। এবং এইটার জন্য কিন্তু কোনো বড় টেস্টও দরকার নেই, কোনো বড় এক্সরে সিটি স্ক্যান প্রথমের দিকে দরকার নেই। মানে স্ক্রিনিংয়ের জন্য যে জিনিসটা বলে, যেটাকে বলা হয় ভিজুয়াল ইন্সপেকশন, আপনার চোখে দেখেই আপনার যখন সন্দেহ মনে হবে তখন আপনার কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেই জন্যই ওরাল ক্যাভিটি ক্যান্সার নিয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত, এবং সেটা দেখবেন যে অনেকেই কিন্তু বলে এবং অনেক জায়গাতেই এটা নিয়ে বক্তব্য হয়। এর যে মেন ফ্যাক্টর কি কারণে হয় সেটা কিন্তু ওই যে আমরা যে টোব্যাকো যে জিনিসটা বলি, গুটকা বলুন বা জর্দা বলুন, যেগুলো এর তলায় রেখে, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং স্মোকিং তো সব ক্যান্সারের কারণের মধ্যে স্মোকিং আছে, কোনো ক্যান্সার এরকম নেই যেটা স্মোকিং এর জন্য হয় না। অতএব দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেন কারণ, যে ওই টোব্যাকো বা ওই টোব্যাকো চিউইং এবং স্মোকিং যে কোনো জিনিসেই দিস শুড বি অ্যাভয়েডেড। এবং টোব্যাকো নিয়ে কিন্তু প্রচুর লেখা, প্রচুর ক্যাম্পেইন, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর কিছু হয়, কিন্তু সেটা স্টিল ইট ইজ প্রেভালেন্ট ইন আওয়ার কান্ট্রি। তো ওটা থাকবে, ওটা সব জায়গাতেই থাকবে, বাট ওইটাতেই একটাই সচেতনতা, যখনই আপনার মনে হবে যে এরকম কিছু আছে সেক্ষেত্রে আগে যেন ডাক্তারের কাছে যাওয়া হয় ফর ইভ্যালুয়েশন, ওটাকে চেক করে দেখা, তাকে যদি মনে হয় সেটাতে বায়োপসি করা, যে জিনিসটা করা দরকার সেটা করতে হবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট স্ক্রিনিং এর জন্য ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার কিন্তু ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং নিয়ে প্রচুর অনেক জায়গায় অনেক শুনতে পাবেন। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং অ্যাওয়ারনেস দুটোই হওয়া উচিত। তার কারণটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ইজ ওয়ান অফ দি ইজিলি ডায়াগনোজড ম্যালিগন্যান্সি, এবং ব্রেস্ট হচ্ছে একটা সুপারফিশিয়াল অর্গান। ব্রেস্টটা মানে অনেক উপরে, মানে ইটস নট লাইক এ লাং যেটা আপনি দেখতে পাবেন, ইটস নট লাইক এ গলব্লাডার যেটা আপনি দেখতে পাবেন। ব্রেস্ট কিন্তু বাইরের থেকে ফিল করা যায়, বোঝা যায়, দেখা যায় সব কিছু। সেই জন্য ব্রেস্টে যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রে ফিমেলসরা নিজেরাই প্রথম বুঝতে পারেন। সেই জন্যই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের ব্রেস্ট নিজে চেক করা, প্রত্যেক মাসে একবার করে কি প্রত্যেক 2 মাসে একবার করে করা উচিত। এটা করাটা খুবই সহজ, এর জন্য কোনো বিশাল নলেজও দরকার হয় না। আপনি ইউটিউবের, এখন তো সবাই ইউটিউব ইউজ করতে জানে, একটা ভিডিওতে গেলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন টাইপ করলেই মোটামুটি 1000টা ভিডিও চলে আসবে, অনেকেই দেখে চেক করা যায় যে কী করে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করে। দ্যাট ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট মেথড। কিন্তু তাছাড়াও কিছু রেকমেন্ডেড মেথডস আছে, যেমন একটা টাইম টু টাইম একটা ম্যামোগ্রাফি করা, বা কিছু কিছু ক্ষেত্রে এমআরআই করা আর্লি ব্রেস্টের ক্ষেত্রে। সেগুলো কাদের ক্ষেত্রে? যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, যে আপনার মায়ের বা ফার্স্ট ডিগ্রি কোনো রিলেটিভের যদি কোনো ব্রেস্ট ক্যান্সারের বা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে তাদের সচেতনতা বেশি হওয়া উচিত। এবং সেই জন্য একটা টাইম পয়েন্ট একটা ম্যামোগ্রাফি বলুন বা একটা এমআরআই বলুন অফ দি ব্রেস্ট করাটা উচিত। দিস ইজ রিগার্ডিং ব্রেস্ট ক্যান্সার। থার্ড যে ক্যান্সারটা নিয়ে সচেতন হওয়া উচিত সেটা হচ্ছে আর একটা ছেলেদের ক্যান্সার, সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার, যেটা আপনাকে আগেও বললেন। প্রস্টেট ক্যান্সার, সেক্ষেত্রে আমাদের পিএসএ এস্টিমেশন, মানে পিএসএ বলে যে ব্লাড টেস্টটা হয়, এবং তার সাথে একটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করাটা উচিত। একটা নিয়ে মানে একটা 40-45 বছরের পর থেকে 1 বছর 2 বছর ছাড়া একবার করে পিএসএ করা উচিত। সেটা পিএসএ বাড়লেই যে ক্যান্সার হবে সেরকম না, তেমনি ব্রেস্টে টিউমার হলেই যে ক্যান্সার বেরোবে সেরকম না, কিন্তু চেক করে ইভ্যালুয়েট করে জেনে নেওয়া উচিত যে সেটা আদৌ ক্যান্সারের জন্য হচ্ছে না অন্য কোনো কারণের জন্য হচ্ছে। ফোর্থ আর একটা ক্যান্সার যেটাকে আমাদের চেক মানে অ্যাওয়্যার বা করা উচিত, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। মেয়েদের বাচ্চা হওয়ার নিচের দিকে একটা অর্গান সার্ভিক্স বলা হয়, সেই সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারে কেন সচেতন হওয়া উচিত? কারণ কি সার্ভাইকাল ক্যান্সার হয় একটি ভাইরাস থেকে। 80% of the cervical cancer is due to a virus known as human papilloma virus. Human papilloma virus এর বিভিন্ন রকম স্ট্রেন আছে। তার স্ট্রেন মানে বিভিন্ন ভ্যারাইটি আছে, একটা 6 নম্বর, একটা 11 নম্বর, একটা 31 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, এরকম দেখবেন বিভিন্ন রকমের স্ট্রেন আছে। তো তার কিছু স্ট্রেনের থেকে দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সেস অনেক বেশি। সেজন্যই সার্ভাইকাল ক্যান্সারের এখন কিন্তু তার ভ্যাকসিনেশন আছে, এবং এখন কিন্তু বাচ্চা মেয়েদের যারা এখন জন্মগ্রহণ করে দেখবেন মেয়েদের ইমিউনাইজেশন কার্ডের মধ্যেই আপনি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন ডোজটা লেখা আছে অলরেডি, সেটা তো এখন আছে। এবারে আমরা এর এফেক্টটা পাবো কিন্তু 30-40 বছর পর, কেন কি সার্ভাইকাল ক্যান্সার তো 10-15 বছর বয়সে হবে না, সেটা হতে অ্যাটলিস্ট 50-55 বছর বয়সেতে হবে। তো সেই জন্যই আজকে যে ভ্যাকসিনটা দিচ্ছেন তার এফেক্ট পেতে কিন্তু আপনার অন্তত 20-30 বছর লাগবে। তো আমরা যদি দেখি 30-40 বছর পরে যে ভ্যাকসিনের এফেক্টটা কমে, মানে ক্যান্সারের ইনসিডেন্সটা কমেছে, তাহলে বুঝবেন ভ্যাকসিন ইজ এফেক্টিভ এবং দ্যাট ইজ টু বি ইউজ।
সেজন্য আমরা এখনকার দিনে যেটা বলি যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন সবার নেওয়া উচিত, সব মেয়েদের নেওয়া উচিত। আর তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে যারা নেয়নি, ধরে নিন কারোর আজকে বয়স 40-50 বছর বয়স হয়ে গেছে, তার তো নেওয়ার বয়সটা পেরিয়ে গেছে, অতএব তাদের ক্ষেত্রে কি করা উচিত, আফটার দি এজ অফ 50-55 একটা অ্যাপসমিয়ার বলে একটা টেস্ট হয়। তো অ্যাপসমিয়ার খুব ছোট্ট টেস্ট, ওই নিচের ওখান থেকে একটা জিনিস একটু চেঁচে নিয়ে চেক করে দেখা হয় কোনো অ্যাবনর্মাল সেলস আছে কি। 1 থেকে 2 বছর অন্তর অন্তর 50 ইয়ার্সের পরে একটা প্যাপসমিয়ার টেস্টিং করা উচিত। এই 2-3টে টেস্ট করলে মোটামুটি আপনি কিছু কিছু ক্যান্সারেতে সচেতন হতে পারবেন। এছাড়া আর একটা সচেতন হওয়ার মতন ক্যান্সার আছে যেটা নিয়ে আমরা খুব একটা বেশি বলি না, দ্যাট ইজ কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারের সচেতনের থেকেও বড় কথা হচ্ছে ওখানে স্ক্রিনিং দরকার, যে আপনার যদি ফ্যামিলিতে কারোর কোলন ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে ওনার যে নেক্সট জেনারেশন তাদের কিন্তু অ্যাট অ্যান আর্লি এজ থেকে হয়তো কোলোনোস্কোপি করাটা দরকার। তো এই গেল কয়েকটা ক্যান্সার যেগুলো নিয়ে আমাদের স্ক্রিনিং প্রোগ্রামস আছে এবং যেটা নিয়ে আমাদের বেশি সচেতন হওয়া উচিত। আপনি গলব্লাডার ক্যান্সার নিয়ে বেশি সচেতন হতে পারবেন না, আপনি লাং ক্যান্সার নিয়ে সচেতন হতে পারবেন না, স্মোকিং করবেন না সেটা সচেতনতা হওয়া, কিন্তু লাং ক্যান্সার হবে না সেটা কিন্তু সচেতনতা হওয়াটা খুব একটা বেশি যাবে না। এরপরে যেমন আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিগার্ডিং সব ক্যান্সারে কি কি সিমটমস হয় মাথা থেকে পা অবধি। প্রথম হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার। হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে ওরাল ক্যাভিটিতে যে কোনো আলসার যেটা 6 সপ্তাহের বেশি থাকছে সেটা কিন্তু ইজ হার্মফুল এবং নিডস ইভ্যালুয়েশন। আচ্ছা স্যার, ফাঙ্গাস, মুখের ফাঙ্গাস, এটা ওরাল ক্যাভিটিতে মোস্ট কমন সিমটম হচ্ছে আলসার। ওরালেতে কোনো নন হিলিং আলসার যেটা ছাড়ছে না, অনেক দিন ধরে থাকছে, সেটা 4 থেকে 6 সপ্তাহের বেশি যদি ছেড়ে থাকছে থেকে যাচ্ছে এবং আস্তে আস্তে বাড়ছে, দ্যাট নিডস এন ইভ্যালুয়েশন। এটার সাথে নেক্সট হচ্ছে আমাদের গলা, এই যে ভয়েস বক্স বলেন বা খাওয়া, এই যে হাইপোফ্যারিংস যেটাকে বলে বা পাইরিফর্ম ফসা, এই যে শ্বাসের যে রাস্তাটা তলার দিকটাতে সেখানে যে ক্যান্সারটা হয় তার কি সিমটমস হয়, মোস্টলি যেটা হতে পারে গলার আওয়াজ ভেঙে যেতে পারে এবং আরেকটা হচ্ছে আপনি খেতে গেলে বা ঢোক গিলতে গেলে একটু গলায় ব্যথা হতে পারে, সেটা কিন্তু একটা সিমটম। নেক্সট হচ্ছে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের কি সিমটমস হতে পারে, কাশি যেটা 6 সপ্তাহের বেশি, কাশির সাথে মাঝে মাঝে ছিটে পড়া রক্ত পড়তে পারে, সেটা নেক্সট। থার্ড হচ্ছে যে বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এইগুলো হচ্ছে সিমটমস অফ লাং ক্যান্সার। নেক্সট হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে বললাম, ব্রেস্টে যে কোনো টিউমার এবং তার সাথে হাতের গ্ল্যান্ডের তলায়, হাতের আমাদের বগলের তলায় যদি কোনো গ্ল্যান্ড ফুলে থাকে সেক্ষেত্রে দিজ আর সিমটমস অফ ব্রেস্ট ক্যান্সার। নেক্সট হচ্ছে আমরা যেটা বলি আমাদের জিআই সিস্টেম, ওরাল ক্যাভিটির পরে যেটা হচ্ছে খাওয়ার রাস্তা, ইসোফেগাস, স্টমাক, এইগুলো থেকে কী কী সিমটম। ইসোফেগাসের কী সিমটমস আপনি খেতে গেলে আপনার গলায় খাবার আটকে যেতে পারে, বা দেখবেন যে সলিড খাবার খেতে গেলে সেটা অনেক সময় খাবারটা আটকে যায় বা ঢোক গিলতে গেলে মনে হয় যেন একটু কষ্ট করে বেরোচ্ছে, সেইটা হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সারের একটা লক্ষণ। এর সাথে স্টমাক ক্যান্সারটা অ্যাসোসিয়েটেড। স্টমাক ক্যান্সার ইটসেলফ আলাদা করে কিছু বোঝা যায় না। স্টমাক ক্যান্সার কি নিয়ে আসে আমাদের কাছে, আনএক্সপ্লেইনড ওয়েট লস, মানে যদি আপনার ওজন কমে যাচ্ছে, কেউ কোনোভাবে বুঝতে পারছে না কেন কমছে, তখন হয়তো একটা এন্ডোস্কোপি করে দেখবেন যে ভেতরে একটা হয়তো স্টমাকে কোনো একটা ক্যান্সার বা আলসার বা কিছু একটা আছে, সেইটা একটা মোস্ট কমন প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে আনএক্সপ্লেইনড ওয়েট লস, যেমন আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, হিমোগ্লোবিন হঠাৎ করে কমে গেছে, আপনি বুঝতেই পারলেন না, আপনার ওই এখানে কোনো একটা টিউমার হয়তো স্টমাকে আছে, সেখান থেকে ব্লিডিং হতে 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 আপনার পায়খানা দিয়ে রক্ত বেরোচ্ছে, আপনি হয়তো বুঝতেও পারছেন না, সেইটা কালো পায়খানা বা একটু হালকা কালো পায়খানা হচ্ছে এবং সেটা আলটিমেটলি দেখা গেল সেটা স্টমাক ক্যান্সারের একটা পরিণত হয়েছে। সেই জন্য আনএক্সপ্লেইনড ওয়েট লস এবং আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া ইজ ওয়ান অফ দি সিমটমস অফ স্টমাক ক্যান্সার। এই স্টমাক ক্যান্সার এবং এই ইসোফেজিয়াল ক্যান্সার এইগুলোর সাথে কমনলি যেগুলো অ্যাসোসিয়েটেড থাকে ওয়েট লস, যেটাকে বললাম এক্সপ্লেইন অ্যানিমিয়া যেরকম থাকে এবং গ্র্যাজুয়ালি এটা আস্তে 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 বাড়তে থাকে, তাই জন্য এদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপি করা খুব এসেনশিয়াল। নেক্সট যে পার্টটা গেল সেটা হচ্ছে আমাদের লিভার এবং গলব্লাডার ক্যান্সার। গলব্লাডার ক্যান্সারেতে কমনলি যেটা হয় সেটা হচ্ছে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে এবং লিভার ক্যান্সারও কিন্তু বেশিরভাগ সময় জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। তাছাড়া এদের সবারই নন স্পেসিফিক সিমটমস হয়, কারোর ক্ষেত্রে বমি হতে পারে, গা গোলাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খিদে পাচ্ছে না, এগুলো হচ্ছে নন স্পেসিফিক সিমটমস। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াসের ক্যান্সার। প্যানক্রিয়াসের ক্যান্সার কমনলি, প্যানক্রিয়াস অর্গানটা আমাদের পেটের পিছন দিকে অবস্থিত, মানে স্পাইনাল কর্ডের কাছাকাছি, সেজন্য প্যানক্রিয়াসে যদি কোনো টিউমার হয় সেটা পিঠে ব্যথা নিয়ে কমনলি আসে, যে কোমর এই শোল্ডারের মাঝের দিকে দেখবেন ব্যথা হচ্ছে এবং চিত হয়ে শুলে কিন্তু ব্যথাটা বেড়ে যাচ্ছে, আপনি সামনে ঝুঁকে শুলে ব্যথাটা কমে যাচ্ছে,
এই সিমটম সাধারণত কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সারে হয়। এর সাথে যে সিমটমটা হয় সেটা হচ্ছে জন্ডিস। প্যানক্রিয়াটিক ক্যান্সার কিন্তু কমনলি জন্ডিস নিয়ে আমাদের কাছে আসে। প্যানক্রিয়াটিক ক্যান্সারের পরে হচ্ছে আমাদের এই কোলন ক্যান্সার, মানে কোলন এবং রেকটাম। কোলন রেকটামটা আমরা একসাথেই বলি। কোলন এবং রেকটামে যে ক্যান্সারের যে হলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অল্টারনেট ডায়রিয়া এবং কনস্টিপেশন, মানে আজকে ডায়রিয়া হলো, কালকে দুদিন পর আবার কনস্টিপেশন হয়ে গেলো, আবার কিছুদিন পর ডায়রিয়া হলো। এই অল্টারনেট কনস্টিপেশন এবং ডায়রিয়া এবং এর সাথে কিন্তু ফ্রেশ ব্লাড বেরোতে পারে। এখানে জেনারেলি কালো পায়খানা হয় না। কালো পায়খানা যেটা হয় স্টমাক ক্যান্সারেতে হয়। ফ্রেশ ব্লাড কমনলি কিন্তু আমাদের এই কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারতে কমনলি। এই গেল রিগার্ডিং দি জিআই ট্র্যাক্ট, মানে আমাদের খাওয়ার নালীর যে ক্যান্সারগুলো হয়। নেক্সট আর একটা পার্ট আছে সেটা হচ্ছে ইউরোলজিক্যাল ক্যান্সার। ইউরোলজিক্যাল মানে আপনার কিডনি, প্রস্টেট, ইউরিনারি ব্লাডার, এই তিনটে হচ্ছে ইউরোলজিক্যাল ক্যান্সারের মধ্যে পড়ে। সবগুলোরই একটা মেন সিমটম যে হচ্ছে সেটা হচ্ছে হিমাচুরিয়া, মানে পেচ্ছাপের সাথে রক্ত পড়া হচ্ছে মোস্ট কমন সিমটম যেটা কমনলি থাকে। এর মধ্যে প্রস্টেট ক্যান্সারের কিছু আলাদা জিনিস থাকে। প্রস্টেট ক্যান্সারেতে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস থাকে, মানে কি প্রস্টেট বড় হলে যে সিমটমসগুলো হতে পারে সেগুলো কিন্তু হয়। কী কী হতে পারে? রাত্রে অনেকবার পেচ্ছাপ করতে উঠতে হতে পারে। পেচ্ছাপ করতে গেলে বাথরুমে যাওয়ার আগেই পেচ্ছাপ একটু হয়ে যেতে পারে। পেচ্ছাপ করতে করতে অনেক সময় ধরে পেচ্ছাপ করে যাচ্ছেন, পুরোটা খালি হচ্ছে না, পেচ্ছাপের স্ট্রিমটা অনেক দূরে গিয়ে পড়ছে। এই যে 4-5টা সিমটমস, এগুলোকে বলা হয় প্রস্টেট বড় হলে যে সিমটমসগুলোকে হয় এগুলোকে বলে সিমটমস অফ প্রস্টেটিজম, মানে প্রস্টেট বড় হলে এই সিমটমসগুলোকে দেখা যায়। এই সিমটমসগুলোকেই বলা হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। এই সিমটম নিয়ে সাধারণত প্রস্টেট ক্যান্সারের পেশেন্টরা কিন্তু আমাদের কাছে আসে। আর একটা সাবসেট হচ্ছে গাইনোকোলজিক্যাল ক্যান্সার। গাইনোকোলজিক্যাল ক্যান্সারের মধ্যে কী কী পড়ে? একটা ওভারি, একটা ইউট্রাস, একটা সার্ভিক্স। এবারে ওভারি এবং ইউট্রাস এবং সার্ভিক্সের মধ্যে কমন প্রেজেন্টেশন হচ্ছে ওভারি, ইউট্রাস এবং সার্ভিক্স কমনলি হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। মাসিক বন্ধ হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেল, হঠাৎ করে দেখবেন ব্লিডিং হলো, তখন কিন্তু চিন্তা করতে হবে যে অন্য কোনো গড়বড় আছে কিনা এবং সেটা কিন্তু দেখা উচিত। এটা একটা সিমটম। আর এর সাথে কিন্তু কোমরে ব্যথা বা লো ব্যাক পেন এগুলো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে। ওভারিয়ান ক্যান্সার কিন্তু সাধারণত বোঝা যায় না। সে জেনারেলি ওভারিয়ান ক্যান্সার যখন আসে অলরেডি অনেকটা এগিয়ে যায়, পেটে জল জমে গিয়ে পেট ভর্তি হয়ে জল ভর্তি হয়ে গেছে এবং খেতে অসুবিধা হচ্ছে, খেতে গেলে মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, একটু গেলে এই পেটটা ফুলে যাচ্ছে। এই সমস্যা নিয়ে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের পেশেন্টরা আমাদের কাছে আসে। তো এগুলো ইন শর্ট রিগার্ডিং দি সিমটমস অফ বিভিন্ন ক্যান্সারেতে কী কী সিমটমস হয় এবং আমরা কী কী দেখে বুঝি, সেটা এই জিনিসগুলো আমরা কমনলি বলে রাখি এবং এইগুলো নিয়ে আমাদের একটু সচেতন হওয়া উচিত। নেক্সট যে জিনিসটা হচ্ছে কিছু মিথস রিগার্ডিং ক্যান্সার, যে ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের বিভিন্ন ভুল বা ভ্রান্ত ধারণা আছে। তার মধ্যে একটা ধারণা হচ্ছে যে বায়োপসি করলে ক্যান্সার বেড়ে যেতে পারে। সেইটা কিন্তু একদমই ভুল ধারণা যে বায়োপসি করলে ক্যান্সার কিন্তু বাড়ে না। ইট ইজ রং স্টেটমেন্ট যে বায়োপসি করলে ক্যান্সার বেড়ে যেতে পারে, এটা একটা রং স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে চিনি খেলেও ক্যান্সার বেড়ে যেতে পারে বা ক্যান্সার সারবে না, দিস ইজ অলসো এ রং স্টেটমেন্ট। যে চিনি খেলে, মানে আপনি তো আর 1 কেজি চিনি একদিনে খাবেন না, আপনি হয়তো একটা মিষ্টি খেলেন বা একটু তরকারিতে একটু চিনি দেওয়া থাকলো, এইরকম জিনিস খাবেন, সেটাতে আপনার ক্যান্সার সারবে না বা ক্যান্সার বেড়ে যাবে, দিস ইজ এ রং স্টেটমেন্ট। এটা কিন্তু একদমই ভুল। থার্ড রং স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে ছোঁয়াচে রোগ, মানে অনেকেই বলেন যে আমি আমার বাড়িতে না আমার নাতি নাতনি আছে, তাদের সাথে যদি শুই বা তাদের সাথে যদি থাকি তাহলে কি তাদেরও ক্যান্সার হয়ে যাবে। দ্যাট ইজ অলসো এ রং স্টেটমেন্ট। যে বাড়িতে গিয়ে কারোর সাথে ছোঁয়াছুঁয়ি করলে যে ক্যান্সারটা তার কাছে ছোঁয়া, ক্যান্সার ইজ নট এ ইনফেকশাস ডিজিজ, ইটস নট এ ছোঁয়াচে রোগ। মানে কিছু কিছু ক্যান্সার ইনফেকশনের জন্য হতে পারে। মানে আপনার যদি হেপাটাইটিস বি থাকে, হেপাটাইটিস বি থেকে কিন্তু আপনার হেপাটোসেলুলার ক্যান্সার হতে পারে। হেপাটাইটিস সি থেকে কিন্তু হেপাটোসেলুলার ক্যান্সার হতে পারে। হেপাটোসেলুলার ক্যান্সার ইজ নট ছোঁয়াচে, কিন্তু হেপাটাইটিস বি ইজ ছোঁয়াচে, হেপাটাইটিস সি ইজ ছোঁয়াচে। সেম আপনার এইচআইভি পজিটিভ হওয়াতে কিন্তু এইচআইভি অ্যাসোসিয়েটেড ক্যান্সার হতে পারে। এইচআইভি পজিটিভ হলো তার জন্য সার্ভাইকাল ক্যান্সার হয়, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ইজ নট ছোঁয়াচে, বাট এইচআইভি ইজ ছোঁয়াচে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ ছোঁয়াচে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ইটসেলফ ইজ নট ছোঁয়াচে। সেজন্য ক্যান্সার ছোঁয়াচে এই টার্মটা খুবই রং স্টেটমেন্ট, ইট ইজ অলসো এ রং স্টেটমেন্ট। এরকম কিছু কেমন রং স্টেটমেন্ট আমরা ডেইলি এগুলো আমাদের কাছে ওপিডিতে প্রত্যেকেই জিজ্ঞেস করে। এবং কি খাওয়া উচিত, ডায়েট, এবং ওর সময় নাকি ডায়েট কন্ট্রোল করা উচিত বা ভালো ডায়েট খাওয়া উচিত, বেশি প্রোটিন খাওয়া উচিত, প্রোটিন পাউডার খাওয়া উচিত। এই নিয়ে বিভিন্ন ডায়েট, যদি একটা আলাদা চ্যাপ্টার, ক্যান্সারেতে ডায়েট হচ্ছে একটা বড় ইস্যু।
তো সেই ডায়েট নিয়ে তো বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন। আমি সবাইকে একটাই জিনিস বলি, হেলদি ডায়েট করা উচিত। হেলদি ডায়েট মানে আপনার যা ইচ্ছে খেতে পারেন, সেটাতে কোনো মানা বা এরকম কিছু নেই, কোনো খাবারেই এরকম বেড়ে যাবে বা কমে যাবে সেরকম কিছু হয় না। বাট অনলি রিকুইজিট অর প্রি রিকুইজিট ইজ ইট হ্যাজ টু বি এ হেলদি ডায়েট। রাস্তার খাবারটা বা আপনি রাস্তার ধারে একটা ফুচকা খাচ্ছেন যেখানে আজকে বৃষ্টি হয়েছে এরকম অবস্থা, সেটা যেমন ক্যান্সার পেশেন্টের জন্য হেলদি না, সেটা কিন্তু একটা নর্মাল লোকের জন্যও হেলদি না। সেই জন্য হেলদি ডায়েট আপনি যেখান থেকেই গরম খাবার খান দেখবেন সেটা কিন্তু ভালো। অতএব এই জিনিসটা হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখা উচিত, ইট হ্যাজ টু বি এ হেলদি ডায়েট, অনলি দ্যাট ইজ দি প্রি রিকুইজিট, আর কোনো প্রি রিকুইজিট বলে কিছু নেই। These are some points regarding cancer, এবং আমার ওগুলোই মনে হয় যে সব জায়গাতে আমি এই কথাগুলোই মোস্টলি বলি, যে স্ক্রিনিং এবং কি কি সিমটমস এবং কি কি মিথস। আপনি একজন ছেলে, ভারতীয়, বাঙালি, এইটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্স। এরকম যদি আমাদের অঙ্কোলজিস্টের কাছে যাবো, ইটস এ বেগ টার্মিনোলজি। অঙ্কোলজিস্টের তিনটে ডিভিশন, একটা হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, যিনি সার্জারি করেন, যে কোনো ব্রেস্ট ক্যান্সার সার্জারি যিনি করেন, হি ইজ এ ক্যান্সার সার্জন অর অ্যান অঙ্কো সার্জন। নেক্সট হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, যিনি রেডিয়েশন দেন, শুধু রেডিয়েশনের কাজ কারবার নিয়ে যারা করেন উনি হচ্ছেন রেডিয়েশন অঙ্কোলজিস্ট বা রেডিওথেরাপিস্ট যেটাকে বলে। আর একটা হচ্ছে মেডিকেল অঙ্কোলজিস্ট। মেডিকেল অঙ্কোলজিস্ট হচ্ছে যত যা মেডিকেল ট্রিটমেন্ট, মানে সিস্টেমিক ট্রিটমেন্ট, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, হরমোন থেরাপি, এই সবগুলো মেডিকেল অঙ্কোলজিস্ট আন্ডারে পড়ে। কলকাতা অনেকেই টাটাতে যান, দেখবেন যে এখানে কেন, এখানের লোকজন অনেকে কেন টাটাতে চলে যায় বা আমি নিজে টাটাতেই পড়াশোনা করেছিলাম, আমি বম্বে টাটার থেকে ডিএম করে তারপরে এখানে এসেছি। তো ওখানেও আমাদের যারা, আমি যখন ওখানে ছিলাম ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে বাঙালি। তার একটা মেন কারণ অনেকেই জিজ্ঞেস করতো যে আমরা কলকাতাতে কিন্তু পাস করা অ্যান্ড ট্রেন্ড মেডিকেল অঙ্কোলজিস্টের সংখ্যা খুব কম। মানে আপনি হয়তো দেখবেন কেমোথেরাপি, একটু মানে শুনেছিলাম যে টেট্রাপ্লয়েডসের মধ্যে অঙ্কোজিন থাকে, এখনো কি সেই ব্যাপারটা আছে? মানে এটা কি অঙ্কোজিন, আমাদের অঙ্কোজিন এবং টিউমার সাপ্রেসার জিন, এইটা মানে অঙ্কোজিনের দুটো টাইপ, একটা হচ্ছে প্রোটো অঙ্কোজিন আর একটা টিউমার সাপ্রেসার জিন। এইটা আমাদের ন্যাচারাল প্রসেসের মধ্যে আছে। যখন যে কোনো একটা যদি বেড়ে যায় তখনই সমস্যা, মানে এই সিস্টেমটার যে কোনো একটা গন্ডগোল হলে ক্যান্সার হতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু আপনার নিজের ইয়ের মধ্যে আছে, সোমাটিক সেলের মধ্যে, যে কোনো জায়গাতে থাকে। মানে ওই টেট্রাপ্লয়েডের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? টেট্রাপ্লয়েডের সাথে ওরকম আলাদা করে কোনো সম্পর্ক নেই। তো যেটা বলছিলাম যে টাটাতে অনেকেই যায়, এবং বেসিক্যালি সমস্যা হচ্ছে মেডিকেল অঙ্কোলজিস্ট, যেটা মেডিকেল অঙ্কোলজিস্টের সংখ্যা কলকাতাতে অনেক কম, অ্যারাউন্ড 20 to 25 মেডিকেল অঙ্কোলজিস্ট আর দেয়। কিন্তু কেমোথেরাপি হ্যাজ বিন প্র্যাকটিসড বাই মেনি অফ দেম, মানে আপনি দেখবেন 1000 জন 2000 জন কেমোথেরাপি দেয়। মোস্টলি রেডিয়েশন অঙ্কোলজিস্ট অলসো ডিলস উইথ কেমোথেরাপি, কিন্তু অ্যাকচুয়াল কেমোথেরাপি, আপনি বম্বে টাটাতে যান, আপনাকে রেডিয়েশন অঙ্কোলজিস্ট শুধু রেডিয়েশন দেবে, সার্জন শুধু সার্জারি করবে, মেডিকেল অঙ্কোলজিস্ট শুধু কেমোথেরাপি, মানে মেডিকেল অঙ্কোলজিস্ট রেডিয়েশনও দেবে না আর সার্জারি তো করবেই। সেই জন্যই এই ডিভিশনগুলো আমরা দেখতাম যে অনেক রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং সার্জিক্যাল ইয়েরা কেমোথেরাপি দেয়। কেন কি এই কেমোথেরাপি ইজ এন এভার চেঞ্জিং সাবজেক্ট, রেডিয়েশন ইজ অলসো এন এভার চেঞ্জিং সাবজেক্ট। আজকে রেডিয়েশনের আপনি কোথায়, আগে কোবাল্টের মেশিনে হতো, তারপরে লিনাকে হতো, এখন তো প্রোটন থেরাপিতে হচ্ছে, এখন তো প্রোটন চলে এসেছে, ওরও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। সার্জারিতে আপনি আগে কেটে সার্জারি করতেন, তারপরে ল্যাপারোস্কোপিতে করছেন, এখন তো রোবটে করেন। এমনি কেমোথেরাপিতে আগে এমনি নর্মাল কেমো দিতেন, তারপরে টার্গেটেড থেরাপি, এখন তো ইমিউনোথেরাপি, এরপরে কার্টিসেল থেরাপি।